এবারে একটু সংবাদপত্র পত্রিকার খবরাখবর জানতে চাই। দিনের শুরুতে সংবাদপত্র পত্রিকা পড়া অনেকেরই অভ্যাস। সেই সংবাদপত্র পত্রিকার খবরাখবরগুলো আপনাদেরকে জানাতে চাই। দেশের স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায় কি কি শিরোনাম স্থান পেয়েছেন সেই খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন সহকর্মী ইমন। তামান্না, আপনি যেমনটি বলছিলেন যে সকাল আসলে অনেকে শুরু হয় সংবাদপত্র পাঠ করে। তো সংবাদপত্রে আসলে প্রধান প্রধান শিরোনাম কোনগুলো সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেশের সর্বাধিক পঠিত সংবাদপত্রের দিকে প্রথমে নজর রাখতে চাই। প্রথম আলো ই পেপারে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু যেমনটা আমরা আলোচনা করছিলাম যে হাম নিয়ে কিন্তু প্রথমে একটি শিরোনাম করেছে, হাম সহ 10 রোগের টিকার সংকট। তো দেখতে পাচ্ছি এই গত মার্চ মাসে 1 মাস জুড়ে আসলে হামে কতজনের মৃত্যু হলো সেটা একটু দেখে নেই। ঢাকা বিভাগে কিন্তু 19 জনের মৃত্যু হয়েছে, রাজশাহী বিভাগে 12 জনের, ময়মনসিংহ বিভাগে 5 জনের মৃত্যু হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে 3 জনের এবং শরীয়তপুরে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন ইতোমধ্যে 604 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে টিকা এবং এই হামের টিকা সংগ্রহের জন্য কিন্তু দেওয়া হয়েছে এবং এই যে হাম এবং অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়ছে তা ঠেকানোর জন্য এবং চলতি মাসে কিন্তু হামে সারা দেশে 41 শিশুর মৃত্যু হয়েছে। তো এইটার মানে প্রধান কারণ ধরা হচ্ছে আসলে টিকাদান কর্মসূচি ছিল না এবং টিকাদান কর্মসূচি কিন্তু এখন ঝুঁকির মুখে পড়েছে। তো তারপরে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে তেল না পেয়ে বিক্ষোভ, জব্দ 8000 লিটার। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গার পাম্পগুলোতে কিন্তু কিছু কিছু পাম্পে তেল আসলে দেওয়া হচ্ছে না, যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখছি এবং কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমরা দেখেছি যে তেল নেই বলে পাম্পের সামনে কিন্তু তারা কিন্তু একটি পোস্টার রেখেছেন। তো তারপরে তাদের এই পোস্টার দেখার পরে কিন্তু সেখানে যখন অভিযান চালানোর পরে কিন্তু সেখানে হাজার হাজার লিটার পর্যন্ত তেল পাওয়া গেছে। তবে অভিযানে বেশ কিছু জায়গায় জরিমানাও করা হচ্ছে। দেখতে পাচ্ছি যে যশোর, নেত্রকোনা, গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ 8000 লিটারের বেশি জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তো এটা দেখতে পাচ্ছি আরেকটি কিন্তু তারা দেখতে পাচ্ছি যে যেমনটা বলছিলাম যে গতকাল কিন্তু ঈদের পরে সংবিধানের প্রথম অধিবেশন হয়েছে ঈদের পরে, সেখানে কিন্তু সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার প্রশ্নে কিন্তু হট্টগোল হয়েছে। কারণ জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদে কিন্তু যেমনটা বলছিলাম আমরা আলোচনাতেও যে সেখানে কিন্তু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে এবং বিরোধী দলের নেতারা বলছেন যে নির্বাচনের আগে কিন্তু এখন যে সরকারি দল রয়েছে সেই সরকারি দল বিএনপিও কিন্তু ওই গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কিন্তু তারা প্রচারণা চালিয়েছিলেন, কিন্তু তারপরে দেখা গেল যখন তারা শপথ নেবেন তখন তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না এবং সংবিধান সংস্কার পরিষদে আসলে সংস্কারের ইস্যুগুলো এখন আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে সংস্কার হবে কি হবে না বা কতটুকু হবে। তো গতকাল কিন্তু ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু এ ব্যাপারে বেশ হট্টগোল করেছেন। তারা বলেছেন বারবার আলোচনার প্রসঙ্গে এবং শেষ পর্যন্ত কিন্তু স্পিকার বলেছেন যে এই বিষয়ে একটি আলোচনা হবে সামনে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই সনদ আসলে বাস্তবায়ন হবে কিনা, যদি না হয় তাহলে কিন্তু আবার রাজপথে নামার বিভিন্ন রকমের হুঁশিয়ারি দিচ্ছে এবং বিভিন্নভাবে সরকারি দলকে চাপে ফেলছে। আরেকটা দেখতে পাচ্ছি যে ভূমধ্যসাগরে অনাহারে 20 বাংলাদেশির মৃত্যুর সংখ্যা। অবৈধভাবে ইউরোপ যাত্রার ক্ষেত্রে 26 জন নৌকার আরোহীর মধ্যে 21 জন বাংলাদেশের নাগরিক ছিলেন, যেটা আমরা দেখছিলাম। তো এখানে কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে শামা ওবায়দ বলেছেন যে আমাদের এখন প্রধান অগ্রাধিকার হচ্ছে যে বাংলাদেশিদের জীবন বেঁচে গেছে, তারা ক্যাম্পে কি অবস্থায় আছে তাদের নাগরিকত্ব নিশ্চিত করতে হবে, সেটা তিনি বলেছেন। তারপরে কিন্তু আরেকটি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রসঙ্গ এসে গেছে, তারা করেছেন যে যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই ইরানে স্থল অভিযানের প্রস্তুতি কিন্তু চলছে। তো যুদ্ধ কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং পাকিস্তানের মধ্যস্থতায় কিন্তু তারা যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করছেন এবং দীর্ঘদিন যাবত দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু 15 দফা দাবি দিয়েছেন, ইরানও পাল্টা 5 দফা দাবি দিয়েছেন। তারা আসলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেশ কিছুদিন যাবত বলে আসছিলেন যে তারা আসলে আলোচনার দ্বারপ্রান্তে রয়েছেন, আলোচনা করবেন এমনই কিছু একটা, কিন্তু তারপরেও কিন্তু তখন কিন্তু আসলে তারা স্থল অভিযানের জন্য 2 থেকে 3 হাজার সেনা কিন্তু তারা ইরানের কাছাকাছি
অবস্থানে রেখেছিলেন। তো এ ব্যাপারে কিন্তু তখন কিন্তু আসলে যুদ্ধ বন্ধ যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন এবং সেনা পাঠাচ্ছেন, এই বিষয়টা কিন্তু আসলে সমালোচনার জন্ম দিয়েছে, যেহেতু আগেও বৈঠকের একটা মাঝ পর্যায়ে কিন্তু ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তো ইরানও আসলে এই ব্যাপারে খুব বেশি যে একটু সতর্ক আছে এবং ডোনাল্ড ট্রাম্পের কথা যে খুব বেশি তারা আশ্বস্ত হচ্ছেন সে ব্যাপারেও কিন্তু না, এবং তারা তাদের দাবিগুলো 5 দফা যে দাবি দিয়েছেন সেই 5 দফার দাবি কিন্তু তারা আদায়ের জন্য বেশ কট্টরপন্থী অবস্থানেই রয়েছে। এবং যুদ্ধের প্রায় 1 মাস পেরিয়েছে, তারপরেও কিন্তু হরমুজ প্রণালীতে খুব শক্ত অবস্থান ইরান ধরে রেখেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে নেটো এবং তাদের যে মিত্র দেশগুলো রয়েছে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু তারা তেলবাহী জাহাজ যাওয়ার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইরানের এই আগ্রাসী ভূমিকার কারণে এবং তাদের শক্ত অবস্থানের কারণে কিন্তু অন্যান্য দেশগুলোর তেলের জাহাজ কিন্তু হরমুজ প্রণালী দিয়ে তারা আসলে নিশ্চিত করতে পারেনি সরবরাহ। তো তারপরে দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষ, ইরানে যুদ্ধের প্রতিবাদ। আসলে শুরু থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যতই ইসরায়েলের সাথে সমঝোতা করে যতই ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ চালায়, কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু এই যুদ্ধের বেশ খানিকটা বিপক্ষে ছিল। সেখানকার আইন প্রণেতারাও কিন্তু সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন নতুন করে সেনা পাঠানোর বিষয়ে। তো আমরা একটু সমকালে একটু যেতে চাই। সমকালে আসলে তারা কি নিউজ করেছেন সমকালে। তো সমকালে কিন্তু তার প্রধান নিউজটি একটি দেখতে পাচ্ছি, স্থল অভিযানের প্রস্তুতি এবং খার্ক দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র। আসলে খার্ক দিয়ে কিন্তু রপ্তানি হয় 90% তেল, তাই খার্ক দ্বীপের প্রতি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা বাড়তি কিন্তু নজর রয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভেনেজুয়েলায় যে পন্থা অবলম্বন করা হয়েছিল, যে ভেনেজুয়েলায় আগ্রাসী ভূমিকা চালানো হয়েছিল এবং সেখানে সামরিক অভিযানের পর নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে তাদের তেলের আসলে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র কিন্তু আসলে ইরানেরও তেলের যে নিয়ন্ত্রণ নিতে চায়। তো ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র মিলিয়ে কিন্তু ভেনেজুয়েলা এবং ইরান মিলিয়ে কিন্তু বিশ্বের 31% তেল তাদের নিয়ন্ত্রণে, সেই নিয়ন্ত্রণটাই ডোনাল্ড ট্রাম্প নিতে চান। তার জন্যই কিন্তু এই একটি হামলা চালানো হয়েছে। তারপরে আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে জুলাই আগস্ট হামের টিকা পাবে 2 কোটি শিশু। যেমনটা বলছিলাম যে কিছুদিন যাবৎ কিন্তু এই যে হামের মৃত্যু সংখ্যা আমরাও দেখলাম যে 41 জন শিশুর মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। তো হামের টিকার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্যমন্ত্রী, সেটি জানিয়েছেন। তেমনই কিন্তু জুলাই আগস্টে হামের টিকা পাবে 2 কোটি শিশু। এই যে হামে যে মৃত্যু সংখ্যা বাড়ছে এবং যে হাসপাতালে যে চাপ বাড়ছে, সেগুলো কিন্তু প্রতিরোধের জন্য এবং সেগুলো কিন্তু কমানোর জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই আগস্টে হামের টিকা চলে আসবে। আর সংসদে বিরোধী দলীয় নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা, যেমনটা বলছিলাম যে তাদের যখন অন্তর্বর্তী সরকারের 31টি তারা প্রস্তাব দিয়েছিলেন, দাবি দিয়েছিলেন, সেগুলোর মধ্যে কিন্তু তাদের বেশ কিছু বিরোধী দলীয় নোট অফ ডিসেন্ট ছিল, সেটা নিয়ে কিন্তু তারা কথা বলেছেন। যেটা বলছিলাম, আমরা একটু এখন আমাদের দেশ পত্রিকায় যেতে চাই। আমাদের দেশ পত্রিকা আসলে আমার দেশ কি কি করেছে। তো সংবিধান সংস্কার নিয়ে তুমুল বিতর্ক এবং উত্তেজনা, সেটা কিন্তু আমরা আগেও বলেছিলাম, সেটাও তাদের শিরোনাম করেছে। আর কবে হবে স্থানীয় সরকার নির্বাচন, সেটা নিয়ে তারা একটি হেডলাইন করেছে। তারপরে তারা আরেকটি হেডলাইন করেছে যে বাণিজ্যের আড়ালে 10 বছরে 6,830 কোটি টাকা পাচার করা হয়েছে। এবং আলোচনার মধ্যে গোপন স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্র নিচ্ছে, সেটাও কিন্তু তারা করেছে। তারপরে সড়ক মন্ত্রী, যে আমরা যে দুর্ঘটনার কথা বলছিলাম ঈদের আগে এবং পরে, সড়ক মন্ত্রী কিন্তু তার অনড় অবস্থানে রয়েছেন যে এবার ঈদযাত্রা আগের বারে থেকে স্বস্তির ছিল, এমনই কিন্তু দাবি করেছেন। তারা হেডলাইনটি করেছে। এটা আসলে কতটা একমত পোষণ করছি বিভিন্ন মানুষ, সেটা কিন্তু দেশের মানুষ, সেটা কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে। আর তারপরে দেখতে পাচ্ছি যে আমরা একটু শেষ করতে চাই ইত্তেফাক দিয়ে। দৈনিক ইত্তেফাকে প্রধান শিরোনাম করেছে মধ্যপ্রাচ্যের বাইরে জ্বালানি উৎস খুঁজছে বাংলাদেশ। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু জ্বালানি, আমরা কিন্তু মধ্যপ্রাচ্য থেকেই বেশি জ্বালানি আমদানি করে বিশ্বের বিভিন্ন দেশ। তো আমাদের দেশও কিন্তু সেভাবেই আমদানি নির্ভর। তো সেক্ষেত্রে কিন্তু এখন যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ তৈরি হলো, এখন কিন্তু সংকট তৈরি হচ্ছে তেলের। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাম্পগুলোতেও কিন্তু সেই প্রভাব পড়েছে এবং দেশের অর্থনীতিতে কিন্তু সেই প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সেখানে
বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের বাইরে অন্য জায়গাগুলোতে আসলে তেল যদি সরবরাহ করা হয়, তেলের উৎস খুঁজে বের করা যায়, অন্য দেশ থেকে যদি তেল আনা যায়, আমদানি করা যায়, সেটা কিন্তু একটা বিষয়। এবং আমাদের দেশে আসলে তেলের খনি কোথায় আছে এবং আমাদের দেশের তেলের খনি এবং তেল উৎপাদন পরিশোধন সেগুলো বাড়ানোর ব্যাপারে কিন্তু বারবার বলে আসছে সরকার। তো আসলে আজকের খবরের কাগজ যদি তাকাই, বিভিন্ন খবরের কাগজে আসলে হেডলাইনগুলো যে সংসদে যে তর্ক বিতর্ক হয়েছে সরকারি দল বিরোধী দলে, সেটি কিন্তু স্থান পেয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের যে গোপন একটি অভিযানের ব্যাপারে সেটাও কিন্তু স্থান পেয়েছে, এবং ইরানের আগ্রাসী অবস্থানের ব্যাপারেও কিন্তু স্থান পেয়েছে। এবং আরেকটি বিষয়, সেটা হাম এবং অন্যান্য রোগের যে প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে এবং তা প্রতিরোধে যে সরকার যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, তো সেই ধরনের কিন্তু আমরা কিছু শিরোনাম দেখতে পেলাম। তো আজকের সর্বাধিক পঠিত বিভিন্ন সংবাদপত্র ঘুরে এই খবরগুলোই আসলে আমি জানতে পেরেছি এবং এগুলোই আমার হাতে ছিল। তামান্না। ইমন, অসংখ্য ধন্যবাদ। সকালবেলা পত্রপত্রিকার খবরগুলো আপনি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছিলেন।